মঞ্চে আসে গুণীজনদের ব্যাচ পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন। মঞ্চে আসে গুণীজনকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক মাননীয় অলোক মহাশয়। মঞ্চে আসেন শ্রীমৎ স্বামী একবানন্দজি মহারাজ এবং মাননীয় ব্রহ্মানন্দ মহাশয়কে এবং আমাদের প্রধান শিক্ষককে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন। মাননীয় শ্রী বিদ্যুৎ কুমার সাহু। এরপর আমি অনুরোধ করব প্রত্যেক শিক্ষক শিক্ষিকা মহোদয় মহোদয়গণকে আপনারা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির মাদকতে পুষ্পার্ঘ be
স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলেই তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তমলুক এর সহযোগিতায় মূল্যবোধ শিক্ষা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজকে আমরা সবাই সমবেত হয়েছি। প্রথমেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং বীর বীরেশ্বর বিবেকানন্দের চরণে প্রণাম নিবেদন করি। তারপর মঞ্চে উপবিষ্ট
মহারাজ একরূপানন্দ মহারাজজি, তমলোক রামকৃষ্ণ সেবাশ্রম এর সহকারী অধ্যক্ষ এবং যে প্রাইমারি স্কুল আছে সেটারও প্রধান তিনি। সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ময়না কলেজের প্রাক্তন অধ্যাপক মাননীয় শ্রী ব্রহ্মময় নন্দ, তিনি প্রাক্তন বিধায়কও বটে, ভীষণ সুবক্তা। তাদের চরণে প্রণাম জানিয়ে এবং আমার সহকর্মী বৃন্দ যারা রয়েছেন তাদের শুভেচ্ছা, সেই সঙ্গে সঙ্গে আমার সামনে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের প্রতি আমার অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা জানিয়ে আজকের দিনে আমরা যেরকম একটা অনুষ্ঠান করতে পারছি, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে মহারাজজি এবং আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা এসে আমাদের স্কুলকে, প্রতি বছরই আমাদের স্কুলে এই প্রোগ্রামটি হয়ে থাকে, তোমরা জানো, আমাদের স্কুলকে মহিমান্বিত করে। ওনাদের পদধূলিতে আমরা আরও কাজ করার অনুপ্রেরণা পাই, আরও প্রকৃত মানুষ হতে চেষ্টা করি এবং যাতে ছাত্রছাত্রীরা মূল্যবোধ বিষয়ে আরও বেশি বেশি করে তাদের আগ্রহ এবং পরবর্তী দিনে তারা সঠিক পথে মানুষ হতে পারে, সেগুলো প্রতিনিয়ত ক্লাসে বলে থাকি এবং এই অনুষ্ঠানেও বলছি। আমরা ভাগ্যবান, যেটা বিশ্বজিৎ বললেন যে 11ই সেপ্টেম্বর সোমবার, আজকে যদিও সোমবার নয়, এটা বুধবার, 1893 সাল কলম্বাস শহর, আমেরিকার চিকাগো শহর, ভারতবর্ষের মতো দেশ, যে দেশটাকে আমেরিকা দেশের অধিবাসীরা চিনতই না, বিশ্ব ধর্ম মহাসভা চলছে। তো সেখানে বিবেকানন্দ 1886 সালে রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ ঘটেছিল, তারও 6-7 বছর পরে উনি গিয়েছেন রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিয়ে, আর মা শারদা ওনার কাছে সরস্বতী, তেনার আশীর্বাদ নিয়ে কি বলতে হবে সেটাও উনি জানেন না, শুধু ভেবেছিলেন মা আমাকে শক্তি দাও, আমি যেন সবাই বলতে পারি। হিন্দু ধর্মের প্রতি মানুষের আস্থা এবং হিন্দু ধর্ম কি, সব ধর্মকে যেখানে গ্রহণ করে সেটাই হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের সঙ্গে অন্যান্য কোনো ধর্মের কোনো বিবাদ নেই, সেটাই তিনি বলেছিলেন। এবং তার যে উদাত্ত কণ্ঠ, হে আমার আমেরিকাবাসী ভ্রাতা ও ভগিনীগণ, প্রায় 5000 লোকের সামনে তার যে বক্তব্য সারা বিশ্বে ধন্য হয়েছিল, তার সম্পর্কে এবং ভারতবর্ষ সম্পর্কে জানার একটা বিরাট ইচ্ছে মানুষের মধ্যে জাগরিত হয়েছে। তখন থেকেই ভারতবর্ষ যে শান্তির দেশ, সর্বধর্ম সমন্বয়ের দেশ, তখন থেকেই প্রতিষ্ঠা পায়। আর মূল্যবোধ, আমরা তো মূল্যবোধ বিবেকানন্দ থেকেই শিখি। আজকে একটা কথা বারে বারে বলে থাকি, রামকৃষ্ণদেব ছিলেন বলেই কিন্তু নরেন্দ্রনাথ বিবেকানন্দ হতে পেরেছিলেন। যে শিক্ষা তিনি দিয়েছিলেন দিকে দিকে পরবর্তীকালে সারা বিশ্বে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। সেই জন্যই বলা হয় সারা ভারতবর্ষকে জানতে গেলে বিবেকানন্দকে জানতে হবে, তার লেখা বই পড়তে হবে, তাহলেই আমরা সারা ভারতবর্ষ সম্পর্কে জানতে পারব। আজকে আমরা যা রাজনৈতিক পরিস্থিতি চলছে, যা দিকে দিকে সারা ভারতব্যাপী একটা ঘটনা প্রবাহ চলছে, শুধু আমাদের রাজ্য নয়, সর্বত্র। আজকে আমি তো মহারাজ থেকে বলছিলাম যে আপনাদের এখন মনে হয় প্রচণ্ড আমাদের দরকার, এবং বিবেকানন্দের মতো
রামকৃষ্ণদেবের মতো, মা সারদার দেবের মতো এইরকম মানুষ আগামী দিনে আবার আমাদের মধ্যে আসুন। নাহলে এই মানব জন্মকে, মানব জীবনকে আমরা হয়তো রক্ষা করতে পারবো না। কারণ দিকে দিকে হিংসা, দিকে দিকে লুণ্ঠন, এগুলো চলতেই থাকবে। আগামী দিনে আমাদের এই মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে। আমরা বড়দেরকে শ্রদ্ধা করতে ভুলে গেছি। আমরা ক্লাসের টিচাররা যারা যা যা বলি, স্টুডেন্টরা সেই সব কথা ঠিক মতো শোনে কিনা খুব কম সংখ্যকই শোনে। বাবা মায়ের যে কষ্ট, তারা যে কষ্ট করে ছেলে মেয়েদের স্কুলে পাঠায়, তাদের যে কত আর্থিক কষ্ট করে ছেলে মেয়েদের খাইয়ে, পোশাক দিয়ে, বইপত্র দিয়ে পাঠায়, সে কথা আমরা ভুলে যাই। আর যদি না ভুলতাম তাহলে প্রকৃত মানুষ হতে পারতাম। সেই গুণাবলী খুবই দরকার, আর সেটা নেই বলেই আমরা কিন্তু বড় হয়ে, উচ্চশিক্ষিত হয়েও আমাদের শিকড়কে ভুলে যাই, তাদের কষ্ট ভুলে যাই। সেই জন্য প্রভূত অর্থ কিভাবে আসে, আমাদের ভোগ বিলাস আরও কিভাবে আসে, সেই দিকেই আমরা ধাবিত হই। আমি ছাত্রছাত্রীদের বলবো, সেটা মহারাজরা, আমাদের মাননীয় স্যার বলবেন আরও ভীষণভাবে, ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে মূল্যবোধ আরও বাড়িয়ে দেওয়া যায়, তাদের মধ্যে জাগরিত করা যায়, তারা আগামী দিনে যাতে প্রকৃত দেশের নাগরিক হয়ে উঠতে পারে। শুধু বাবা মাকে শ্রদ্ধা করলে হবে না, পড়াশোনার সাথে সাথে প্রতিবেশী যারা গুরুজন আছে, ভারতবর্ষের ইতিহাস যারা স্বাধীনতা দিয়েছেন আমাদের, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারব, তাহলেই জীবনটা সার্থক হবে। যাই হোক, এসব ব্যাপারে আমরা আরও শুনব। তো আমাদের যে দুজন এসেছেন, আমরা ভীষণ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, তাদের শ্রদ্ধা জানাই। আগামী দিনেও এরকম অনুষ্ঠান হবে, আমরা আশায় থাকব। এবং আমাদের ছাত্রছাত্রীরা তাদের কাছ থেকে তাদের মূল্যবান কথা শুনবে এবং তা আগামী দিনে সেটা মেনে চলবে। শুধু শুনলে হবে না, সেটা মেনেও চলতে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। এই বলে আমি মহারাজ এবং আমাদের স্যারকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে, আমার সহশিক্ষক যারা রয়েছেন, শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে, আমার ছাত্রছাত্রীদের অনেক অনেক ভালোবাসা আদর জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি স্বরচিত কবিতা পাঠ করছি। নরেন্দ্রনাথ থেকে স্বামীজি। কলকাতা শহরের সিমলা পাড়ায় ভুবনেশ্বরী বসে শিবের পূজায়। পূজা শেষে প্রতিদিন শিবের এসে কয়, তোমার মতন এক ছেলে যেন হয়। কি দুরন্ত ছেলে, যদি রেগে যায় ভেঙে চুরমার করে যাহা কাছে পায়। মাথায় ঢালিয়ে জল শিব শিব বলে, অত রাগ তক্ষুনি সব যায় চলে। দিলে সনে ধ্যান ধ্যান খেলিছে সকলে, হেনকালে এলো সব ছুটে যায় চলে। সাথী সবে ডাকে, ওরে বিলে চলে আয়। ধ্যান মগ্ন বিলে কিছু শুনিতে না পায়। সব তুলে দেয় বিলে ভিখারির করে, মা তারে রাখেন পড়ে দোতলার ঘরে। জানালা খুলিয়া পথে ভিখারি দেখিয়া, তার কাছে মার শাড়ি দিল সে ফেলিয়া। অপর জাতের খাওয়া হুকো খেলে তাই, যে খায় তাহার নাকি জাত চলে যায়। শুনে বিলে সব হুকো টানিয়া টানিয়া, জাত যায় কিনা দেখে পরীক্ষা করিয়া। শিক্ষক আসিলে বই দিয়ে বিলে বলে, আপনি বানান করে পড়ে যান চলে। একবার শুনিলেই সব মনে রবে, আমার পড়ার কাজ তাতেই হবে। ভয় বলে কোনো কিছু বিলে জানিত না, চলার পথে কোনো বাধা সে মানিত না। বিপদেও ভয়হীন অটল থাকিয়া, কর্তব্য যেটুকু তাহা যাইত করিয়া। নরেন করেন ধ্যান সারা রাত ধরে, দিদিমার বাড়িটার চিলে কোঠার ঘরে।
সকলে ভাবেন বুঝি রাতের বেলায় নরেন সবার মতো অঘরে ঘুমায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এলেন যেদিন সুরেশ বাবুর বাড়ি নরেন সেদিন। প্রথম দেখিল তারে শুনাইল গান, গান শুনে ঠাকুরের জুড়াইল প্রাণ। নরেন সুধায় এসে ঠাকুরের কাছে, ভগবান দেখেছেন, ভগবান আছে? ঠাকুর কহেন, তোমায় দেখছি যেমন, তার চেয়েও স্পষ্ট তারে করেছি দর্শন। শ্রীরামকৃষ্ণদেবের কৃপা বলে যেদিন মা কালীকে দেখিলেন নরেন সেদিন। প্রার্থনা করিলেন শুধু এটুকুই, জ্ঞান ভক্তি দাও আর চাই না কিছু। বরাহ নগরে সব গুরু ভাই লইয়া নরেন গড়িলা মঠ সন্ন্যাসী হইয়া। সব দিন পেট ভরে চোটে না আহার, তবু মহানন্দে কাটে ভজনে সবার। প্রতিমা পূজায় কি ফল, সে তো খড় আর মাটি। শুনিয়া স্বামীজিগণ এ কথা নয় খাঁটি, ছবি তো কাগজ কালি তবু হেরিতায়। যার ছবি তারই কথা মনে পড়ে যায়। দেশের দুঃখ যে কিসে হবে অবসান, ভাবিয়া স্বামীজি কোনো পথ নাহি পান। সে পথ পেলেন কন্যাকুমারীতে এসে, ভারতের শেষ শিলা খণ্ডে ধ্যানেতে বসে। একদিন দেখিলেন হাঁটি বাড়াবাড়ি, রামকৃষ্ণ চলেছেন ডাকিছেন তারে। বুঝিলেন আমেরিকা হইবে যাইতে, ভারতের ধর্মকথা সেথায় শুনাইতে। সেদিন যে কি বিপদ শিকাগো স্টেশনে, না পেয়ে থাকার ঠাঁই নিশা আগমনে। প্যাকিং বাক্সতে ঢুকে হিমময় রাতে, স্বামীজিকে সারাক্ষণ হইল কাটাইতে। পরদিন ভিক্ষা মাগি ব্যর্থ সব ঠাঁই, বাঁচিবার আর কোনো আশা বুঝি নাই। বসে পড়িলেন পথে ক্লান্ত অনাহারি, আসিয়া মিসেস হেল নিয়ে গেল বাড়ি। সভা মাঝে বলিলেন স্বামীজি যখন, আমেরিকা বাসে মোর ভগিনী ভ্রাতাগণ। তখন পুলকে সবে উঠিল মাতিয়া, প্রাণের সে ডাক গেল হৃদয় গাঁথিয়া। নমস্কার। এবং বীর সন্ন্যাসী স্বামীজিকে সশস্ত্র প্রণাম জানাই। সঙ্গে একরূপানন্দ মহারাজ, রামকৃষ্ণ সন্ত এবং ব্রহ্মানন্দ এবং প্রধান শিক্ষক মহাশয় বিদ্যুৎ কুমার সহ সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আমার কলিগদের জানাচ্ছি আমি শুভেচ্ছা, এবং আমার যে ছাত্ররা রয়েছে তাদের সবাইকে আমি স্নেহ ভালোবাসা। আমাদের মূল্যবোধ নিয়ে কিছু বলতে বলা হয়েছে, মূল্যবোধ বলা হচ্ছে, তার আগে আমি একটু মূল্যবোধ শব্দটাকে সরিয়ে শিক্ষা নিয়ে একটু বলতে চাই। এটা আমাদেরকে সবার আমার মনে হয় জানা দরকার। আমাদের দেশে যে শিক্ষাটা আমরা লাভ করি, যে শিক্ষা আমরা পড়ি, সবাই আমরা মাস্টারমশাইরা সেই পড়ে এসেছি। এটাকে পাশ্চাত্য শিক্ষা বলে, ইংরাজি শিক্ষা, যেটা 1835 সালে একটা সুপারিশ হয়েছিল। তারপরে সেটা ইমপ্লিমেন্টেশন হয়, প্রয়োগ হয়, আমাদের দেশে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। 3টে বিশ্ববিদ্যালয় আমি হয়তো জানি, তোমরা সবাই পড়ে চলে যাও। এই শিক্ষাটাকে বরাবরই একটু সমালোচনার দৃষ্টিতে দেখা হতো। বিভিন্ন মানুষ এটাকে বলতেন যে এটা একটা ঔপনিবেশিক শিক্ষা। ইংরেজরা যাতে তাদের শাসনযন্ত্র ভারতবর্ষে চালাতে পারে, সেই জন্যে তারা কিছু কেরানি তৈরি করতে চেয়েছে, এবং সেই শিক্ষা দেয়া হয়। বরাবর মনীষী, স্পেশালি বিশেষ করে রবীন্দ্রনাথের কথা বলি, তিনি এই শিক্ষার বিরোধিতা ছিলেন, যেখানে কিছু মুখস্থ বিদ্যা দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়, শিক্ষার্থীরা মুখস্থ করে, একটা প্রাণহীন, তাদের মধ্যে মানবিক উৎকর্ষতার বিকাশ ঘটে না, মানসিক বিকাশ ঘটে না। এবং আমার যত মনে পড়ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা লোকশিক্ষা বলে একটা প্রবন্ধ লিখেছিলেন। তাতেও তিনি বলেছিলেন যে একটা লোকশিক্ষার দরকার। এরকম তো সমালোচনা চলতে থাকে। শেষে আমাদের
বোধহয় 42-43 সালে, 1942-43 সালে, তখনকার ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল। তিনি একটা ব্রিটিশ মিনিস্ট্রিতে কিছু মন্ত্রিসভায় একটা নোট পাঠান। সেই নোটটা দু একটা শব্দ সত্যি খুব স্পর্শ করে। তিনি লিখেছিলেন, উই হ্যাভ গিভেন দেম দ্য এডুকেশন অফ ওয়ার্ড, নট অফ ক্যারেক্টার। অর্থাৎ আমরা যে শিক্ষা ব্যবস্থা এখানে চালু করেছি, সেই শিক্ষা ব্যবস্থায় ভারতীয়রা ওয়ার্ড, শব্দের শিক্ষা পেয়েছে, চরিত্রের শিক্ষা পায়নি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্র যে কথাটা বলে আসতেন, তার আক্ষরিক শিলমোহর দিলেন তিনি, যিনি হচ্ছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের সর্বময় কর্তৃত্ব, লর্ড ওয়াভেল, ভাইসরয় সে সময়। তিনি নোট পাঠাচ্ছেন যে এই শিক্ষা ব্যবস্থাটা এডুকেশন অফ ওয়ার্ড। দেশ স্বাধীন হয়ে গেল। এই সম্বন্ধে আর একটা কথা আমি শিক্ষা সম্বন্ধে বলি। বার্ট্রান্ড রাসেল, বিখ্যাত গত শতাব্দীর কোনো খুব শ্রেষ্ঠ চিন্তাবিদ, 1950 সাল নাগাদ তিনি নোবেল পুরস্কার পান প্রিন্সিপিয়াল ম্যাথামেটিক্যার জন্য। তিনি একাধারে দার্শনিক ছিলেন, কিন্তু অঙ্কের ওপর বই লিখে তিনি নোবেল পুরস্কার পান। তিনি একটি বই লিখেছিলেন, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, সুখের সন্ধান। একটা ছোট্ট জায়গা আমাকে বড় আলোড়িত করে, আমি একটু তোমার সাথে শেয়ার করছি। যে শিক্ষা বলতে যেটা আমরা সব দেশেই, শিক্ষা বলতে যেটা আমরা জানি, সেটা কিছু বিষয়কে ছাত্রদের কাছে কনভে করা হয়, কিছু বিষয়কে ছাত্রদের কাছে শেখানো হয়। আমরা বলি সাবজেক্টিভ, এই হিস্ট্রি টিচার যাচ্ছে, বেঙ্গলি টিচার যাচ্ছে, ইংলিশ টিচার যাচ্ছে, আমরা একটা বিষয়কে তাদের কাছে কনভে করি এবং ছাত্ররা কিছু মুখস্থ করে পদ্ধতি হয়। এই শিক্ষা ব্যবস্থায় কোনো দেশেই কিন্তু কিভাবে তার মানসিক উৎকর্ষতা সাধিত হয়, কিভাবে তার মানবিক বিকাশ ঘটে, সোজা কথায় কিভাবে একটি মানুষের জীবন দর্শন গড়ে ওঠে, সে সম্বন্ধে কিন্তু কোনোভাবেই কোনো শিক্ষায় কোনো আলোকপাত করে না, কোনো দেশেই করে না। আফসোসটা সেখানে, এবং দেশ যখন স্বাধীন হয়ে গেল, তার পরবর্তীকালেও কিন্তু সেরকম কোনো প্রচেষ্টা গড়ে ওঠেনি। যে দেশে উপনিষদ লেখা হয়, সে দেশে এই যে চারিদিকে যে স্যার আমাদের বললেন যে হীনতা বা যে সমস্ত ঘটনা ঘটছে, এগুলো খুবই দুঃখজনক। দেশে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় মানবিক বিকাশের কিন্তু কোনো মানবিক বিকাশ সাধিত হয়, এরকম কোনো কিছু মুখস্থ বিদ্যা দ্বারা আমরা এটা অর্জন করি। আজকে এইবার আমি আসছি যে মূল্যবোধের শিক্ষা, মূল্যবোধ, একটি জীবন দর্শন যদি ছাত্রদের শিখিয়ে দেয়, যার মধ্যে জীবন দর্শন, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, কী করা উচিত, কী করা উচিত নয়, এই দর্শন, শিক্ষা কিন্তু একটা দর্শন তৈরি করে। সেটা দর্শনটা যদি তৈরি হয়ে যায়, তাকে কিন্তু আলাদা করে আর মূল্যবোধের শিক্ষা নিতে হয় না। এটা আমাদের ব্যর্থতা যে আমরা শিক্ষা যেটুকু যাই, তোমাদের সিলেবাস পড়াই, কারণ আমাদের সিলেবাস শেষ করতে হয়, কারণ তোমাদের পরীক্ষা দিতে হয়, সর্বত্রই একটা যান্ত্রিক ব্যাপার হচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, বলতে বলতেই বলছি, অনেকে ওনার কথা বলছেন। ঘটনাটা ঘটেছিল 1880 সাল থেকে 1890 সালের মধ্যে হবে। বিদ্যাসাগর মহাশয় তখন খুব অসুস্থ, তিনি একটা স্কুল চালু করেছিলেন। সেটা মেট্রোপলিটন ইনস্টিটিউশন, বিধানসরণীতে, এখন যেটার নাম বিদ্যাসাগর কলেজ। সেই স্কুলে একজন তরুণ শিক্ষকতা করতে এলেন, আয়তঘন চক্ষু, সুন্দর চেহারা। তিনি তো শিক্ষকতা করলেন, কিছুদিনের মধ্যে প্রচুর কমপ্লেন শুরু হয়ে গেল। উনি ক্লাসে গিয়ে ইররিলেভেন্ট টক করেন, অর্থাৎ অপ্রাসঙ্গিক, পাঠ্যসূচির বাইরে কথা বলেন উনি। আবার তার থেকে বড় কথা কে লাগিয়ে দিল, উনি নাকি ক্লাসে গান বাচ্চাদের গান শেখান, এরকম কথা। সেই সময় যিনি স্কুলের সেক্রেটারি ছিলেন, তিনি কিছু ছাত্র অভিভাবকের মধ্যে স্বাক্ষর নিয়ে না, এই সমস্ত মাস্টারদের স্কুলে চলবে না। বিদ্যাসাগর মহাশয়ের দোষ, এটি তখন একদম রোগশয্যা। এই ঘটনাটা আমি পড়েছিলাম
আনন্দবাজারের সাপ্লিমেন্টারি থেকে এবং প্রয়াত এবং আমার খুব কাছের সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলোতে বিদ্যাসাগর মহাশয় সমস্ত জেনে বললেন না ছোকরাকে আসতে মানা করে দাও। তার মানে কোনো কাগজপত্র ছিল, তাকে লিখিত দেওয়া হয়েছিল। বেশ কয়েক বছর পরে দেখা গেল সেই ছোকরার নাম নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষা ব্যবস্থার অসারতা এর থেকে প্রকাশিত হয়। এখন কোনো ঘটনা ঘটে গেলে তখন আমরা নানা রকম কথা বলি, হই করি, কোথায় যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। আজকে যে ঘটনাটা নিয়ে চারিদিকে আলোড়ন সৃষ্টি করে গেছে, আলোড়ন হচ্ছে, তার যে মূল অভিযুক্ত বলা হচ্ছে তিনি প্রভাবশালী, কিন্তু প্রথমে তো তিনি প্রভাবশালী ছিলেন না। তিনি অনেকগুলো পরীক্ষায় পাশ করেছিলেন, অনেক কঠিন পরীক্ষায় পাশ করেছিলেন, ভালো মার্কস পেয়েছিলেন, কিন্তু তার প্রতি কোনো জীবন দর্শন গড়ে উঠেছিল কি? যদি জীবন দর্শন গড়ে উঠতো এই ঘটনা তিনি ঘটাতেন না। চারিদিকে একই শুধু স্যার যেমন বললেন, শুধু পশ্চিমবঙ্গে নয়, মহারাষ্ট্রের একটি ঘটনা ঘটেছে, সেটা কিন্তু স্কুলে। যে জায়গায় শিক্ষা দান করেন মানুষ, সেইখানেই নানা অনৈতিক কাজ হয়ে চলেছে। সুতরাং এই মূল্যবোধের শিক্ষা শুধু দিলে হবে না, আমাদের আত্মীকরণ করতে হবে। এটা একটা খুব বড় ব্যাপার। হিন্দিতে একটা ফেসবুকে আমি একটা জিনিস দেখছিলাম যে ছোটবেলা থেকে বাচ্চাকে বলে তোমার বয়স কত, উত্তর আসে একটা, তারপর বলা হয় তুমি কত নম্বর পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, তার উত্তর নিউমেরিক সংখ্যা। তারপর সে যখন চাকরি পায় প্রথম জিজ্ঞেস করা হয় তার মাইনে কত, তারপর জিজ্ঞেস করা হয় সেই কোনো গাড়ি কেনে বা সম্পদ করে তার ভ্যালুয়েশন কত। শেষের দিকে সে যখন আরো বয়স হয়ে যায় তখন তাকে জিজ্ঞেস করা হয় তার ব্লাড প্রেশার কত। প্রত্যেকটা উত্তর কিন্তু আমরা নিউমেরিকে দিই, ওয়ার্ডে দিই। আমাদের জীবনটা দাঁড়িয়ে হয়েছে কত নিউমেরিকের উপর। এবং শেষে আবার জিজ্ঞেস করা হয় তোমার আবার বয়স কত, মানে আপনার বয়স কত, মানে তার মৃত্যুর আর কত বাকি আছে। অর্থাৎ বাল্যকাল থেকে, কৈশোর থেকে, যৌবন থেকে শুরু করে প্রবৃত্ত হয়ে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত তাকে কত যে প্রশ্নটা করা হয় তার উত্তর সংখ্যায় হয়, নিউমেরিকে। उम्र कितना है, तनख्वाह कितना मिलता है, पैसा मायने कत मिलता है। এই যে সমাজ এবং শিক্ষা ব্যবস্থাটা আমাদের এমনভাবে আবিষ্ট করে তুলেছে, আমরা শুধু ভাবছি ওই নিউমেরিকটাকে বাড়িয়ে দিতে পারি, স্যার বলে কীভাবে শব্দ বাড়ানো যায়, কীভাবে নিউমেরিকটাকে আমি বাড়াতে পারি, কীভাবে নম্বর আমি বাড়াতে পারি, কীভাবে আমি স্যালারি বাড়াতে পারি, কীভাবে আমি একটা আরও বড় বাড়ি করতে পারি যার থেকে কিনা সমাজে আমাদের বেশি সম্মান পাওয়া যায়। আমাদের ক্লাসে স্কুলে কিন্তু বলা হয়, বাণী বলা হয়, কিন্তু সেই বাণী আত্মীকরণ হয় না। আজকে কোথায় গেছে অবস্থা, আমার একটা ছোট অভিজ্ঞতা আমাদের সবারই বলছি, ছোট্ট করে বলি। একজন মাস্টারমশাই আমাকে বলছেন, জুনিয়র আমার, যে আমি স্যার খাতা ছাত্রদের যে দিই তারা আমার পিছনে বসে খাতা দেখে, মানে আমি তাকে বেঞ্চে অ্যালাউ করি না যেতে। উনি কেন এরকম কেন কর না স্যার সমস্যা আছে না, সমস্যাটা কি? উনি অঙ্কের মাস্টারমশাই, ছাত্ররা নাকি টেম্পারিং করে, এসে বলে স্যার আমি তো ঠিক লিখেছি। কি ভয়ানক অবস্থার মধ্যে আমার ছাত্রর কোনো দোষ নেই, দোষ নেই সেই মানুষটি যিনি ওই একটু আগে বলছিলাম যে মূল অভিযুক্ত। আসলে আমরা সিস্টেমটাই, সেই ছাত্রও ভাবছে যে আমি ছাত্রকে যদি কোনোভাবে 18 করতে পারি, আমাকে মাস্টারমশাই প্রিয় শিক্ষক কম মারবেন, আমাকে গার্জেন একটু ভালোবাসবে, আমার বাবা মা। অর্থাৎ শুধু মূল্যবোধকে আত্মীকরণ করতে হবে, বুঝতে হবে, এবং সেই বুঝতে গেলে একটা জীবন দর্শন তৈরি হওয়া দরকার, বা জীবন দর্শনের শিক্ষা একটু দরকার। আমি আর দীর্ঘায়িত করব না। আমি এনাদেরকে, আমাদের স্কুলের মাস্টারমশাইকে, মহারাজদের এবং ক্রিশ্চিয়ান শিক্ষাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানের দরকার বছর বছরই হয় আমাদের, এবং আমরা প্রতিনিয়ত এটা বাস্তব জীবনে অনুভব করে থাকি যে শিক্ষা হচ্ছে সেগুলো কিছু নাম্বারের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। প্রকৃত শিক্ষা কি হচ্ছে আমরা নিজেরাই হতাশ হয়ে যাই। যাকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।
আমি আবার সবাইকে আমাদের মাস্টারমশাইকে এবং সবাইকে আমাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।